সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 5 সেটার অনুশীলনী 5.1-এর 3টা প্রবলেম নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কথা না বাড়িয়ে আলোচনার ভিতরে ঢুকে পড়ি। প্রথমে আমরা আজকে নিচের থেকে একটু উপরের দিকে যাব। প্রথমে 22 নম্বর প্রবলেমটা সলভ করব, তারপরে 21, তারপর 20, উল্টা আর কি। প্রথম প্রবলেমটা হচ্ছে মুদ্রা, কয়েন আর কি। আমাদের ধাতুর যে কয়েনগুলো থাকে এগুলাকে বলা হয় মুদ্রা। মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মনে করি আমরা এটা একটা বক্স, মনে করি এটা একটা বক্স, এইটা একটা বক্স। এই বক্সের ভিতর টোটাল 120টি মুদ্রা আছে। এখানে মুদ্রা আছে দুই প্রকার। কতগুলো 25 পয়সার এবং কতগুলো 50 পয়সার। কতগুলো 25 পয়সার মুদ্রা, আবার কতগুলো 50 পয়সার মুদ্রা। বাক্সটার ভিতর টোটাল মুদ্রা 120টা। তার ভিতর মুদ্রা আছে দুই প্রকার, কতগুলো 25 পয়সার, কতগুলো 50 পয়সার। কাউন্ট করতেছে, 2টা 50 পয়সা মিলে 1 টাকা, 4টা 25 পয়সা মিলে 1 টাকা, 2টা 50 পয়সা মিলে 1 টাকা, 4টা 25 পয়সা মিলে 1 টাকা। তো কাউন্ট করে দেখতেছে এই বক্সের ভিতর টোটাল টাকা হয়েছে 35 টাকা। এখন এই 120টা মুদ্রার ভিতর কয়টা 25 পয়সার মুদ্রা, কয়টা 50 পয়সার মুদ্রা বের করো। খুব মজার। মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? অর্থাৎ একটা জায়গায় 120টা কয়েন আছে, সে 120টা কয়েনের ভিতর কতগুলো কয়েন 25 পয়সার, কতগুলো কয়েন 50 পয়সার। 50 পয়সার 2টা কয়েন মিলে 1 টাকা হয়, 25 পয়সার 60টা কয়েন মিলে 1 টাকা হয়। এরকম গুণে দেখছি, গুণে দেখে যে ওইখানে 35 টাকা হয়েছে। কোন প্রকারের কয়েন কয়টা? 120টা কয়েনের ভিতর 25 পয়সার কয়েন কয়টা, 50 পয়সার কয়েন কয়টা, সেটাই আমরা কি করব, বের করব। অনেক মজার। এটাও আমরা 1 সলভ দিয়ে করব, 2 সলভ দিয়ে করতে পারি, তবে আমরা 1 সলভ দিয়ে করব। আমরা মনে করব যে কোনো এক প্রকারের কয়েনের সংখ্যা। তো আমরা মনে করে নিচ্ছি 25 পয়সার মুদ্রার সংখ্যা, 25 পয়সার মুদ্রার সংখ্যা ইকুয়াল টু xt, সংখ্যা সমান xt। এবার একটু ভাবি তো দুনো প্রকারের মুদ্রা মিলে কয় টাকা? 120 টাকা, সরি 120টা। 25 আর 50 পয়সার মুদ্রা সবগুলো মিলে হয় 120টা। তো সে 120টার ভিতরে এক্সট্রা হলো 25 পয়সার মুদ্রা। তাহলে 50 পয়সার মুদ্রা কয়টি হবে? 120 থেকে টোটাল থেকে 25 পয়সার মুদ্রাগুলো যদি আমরা বাদ দিই তাহলে বের হয়ে যায়। এবার আমরা কি করব, এক্সট্রা 25 পয়সা মিলে কয় টাকা হয়েছে সেটা কাউন্ট করব। 120 মাইনাস এক্সট্রা 50 পয়সা মিলে কয় টাকা হয়েছে সেটা কাউন্ট করব। এবং ওই দুনো প্রকারের মুদ্রার মানের যোগ করলে যোগফল কার সমান হবে? 35-এর সমান হবে। তাহলে আমরা এক্সট্রা 25 পয়সার মুদ্রা মিলে কয় টাকা হয়েছে হিসাব করি। আমরা এখন কি কতক্ষণ আগেই তো বলছি 60টি 25 পয়সা ইকুয়াল টু কয় টাকা? 1 টাকা। অর্থাৎ 60টি 25 পয়সার মুদ্রার মান 1 টাকা। তাহলে আমার কয়টা আছে? এক্সট্রা। তাহলে এক্সট্রা 25 পয়সার মুদ্রা একটার জন্য হবে 4/1, এক্সট্রার জন্য হবে উপরে x টাকা। আমরা একটা লাইন মাঝখানে কম লিখেছি। আবার কয়টি 50 পয়সা মিলে 1 টাকা? 2টি। তাহলে 2টি 50 পয়সা ইকুয়াল টু কয় টাকা? 1 টাকা। তো আমার কাছে 50 পয়সা আসছে কয়টা? 120 মাইনাস এক্সট্রা। তাহলে 120 মাইনাস xt 50 পয়সা মিলে হয় 2 নিচে, উপরে হবে 120 মাইনাস x টাকা। এবার আমরা মনোযোগী হই। 25 পয়সা গুলো মিলে কয় টাকা হয়েছিল?
x/4 টাকা। আবার 50 পয়সার মুদ্রাগুলো মিলে কয় টাকা হয়েছিল? 120 মাইনাস x/2 টাকা। আমরা একটু মনোযোগী হই। 25 পয়সার মুদ্রাগুলো মিলে হয়েছিল x/4 টাকা, 50 পয়সার মুদ্রাগুলো মিলে হয়েছে 120 মাইনাস x/2 টাকা। তো দুনো প্রকার মুদ্রা মিলে কয় টাকা হওয়ার কথা বলছে? 35 টাকা হওয়ার কথা বলছে। তাহলে এটা একটা সমীকরণ গঠিত হয়েছে। এবং কিভাবে গঠিত করতে পেরেছি? প্রশ্ন পড়ে, এই জন্য লিখছি প্রশ্ন মতে। এবার আমরা সমীকরণের কাজ করব। প্রথমে আমরা 4 এবং 2 এর লসাগু বের করি। 4 এবং 2 এর লসাগু হচ্ছে 4। 4কে 4 দিয়ে ভাগ দিলে 1, 1 এর সাথে x গুণ দিই, 4কে 2 দিয়ে ভাগ দিলে 2, 2 এর সাথে গুণ হবে কত? 2 এর সাথে গুণ হবে 120 মাইনাস x ইকুয়ালস টু 35। তো এবার আমরা একটু করে কাজ করি। এরপরে আমরা একটু করে কাজ করি। হ্যাঁ, এরপরে কি হয়? 4x 240 বিয়োগ 4x ইকুয়াল টু 35। এবার আমরা আর গুণন করি। আর গুণন করার আগে আরও একটু কাজ করি। 240 4x থেকে x, সরি এটা 2x থেকে x গেলে x, বড়টার আগে মাইনাস আছে যে সেই জন্য মাইনাস 35। আমরা আর গুণন করি। 240 মাইনাস x ইকুয়াল টু, এটা হবে কত? 140, বা মাইনাস x ইকুয়াল টু 140 মাইনাস 240। আমরা এখানে সাইড নোট লিখব যে আর গুণন করছি, এখানে সাইড নোট লিখব যে পক্ষান্তর করছি। সাইড নোটগুলো আমরা লিখব বিস্তারিত। বা মাইনাস x ইকুয়াল টু মাইনাস 0 0 0 4 থেকে 100, সুতরাং x ইকুয়াল টু 100। অর্থাৎ 25 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? 100টি। সুতরাং 25 পয়সার মুদ্রার সংখ্যা ইকুয়াল টু 100টি। এবার শিক্ষার্থীরা আমরা 50 পয়সার মুদ্রার সংখ্যা বের করি। সুতরাং 50 পয়সার মুদ্রার সংখ্যা ইকুয়াল টু 120 মাইনাস x। তো 120 মাইনাস x, 100টি সমান 20টি। আমরা একটু দেখি 100টা 25 পয়সা মিলে হলো কত টাকা? 25 টাকা। আর 20টা 50 পয়সার মিলে কত হলো? 10 টাকা। 25 আর 10-এ কত টাকা? 35 টাকা। তাহলে মিলে গিয়েছে। খুব সুন্দর, তাই না? এটাই হলো এই প্রবলেমটার কি আনসার। শিক্ষার্থীরা, এরপরে আমরা লঞ্চের প্রবলেমটা সলভ করব। 21 নম্বর প্রবলেম আর কি। লঞ্চের প্রবলেমটা সলভ করতে হলে একটু লঞ্চে করে গেলে বুঝতে খুব সুবিধা হবে। যারা লঞ্চে গিয়েছো, অর্থাৎ যাদের বাড়ি বরিশাল হতে পারে, ঢাকা থেকে, তারা ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় অবশ্যই লঞ্চে গিয়েছো। যাদের বাড়ি চট্টগ্রাম থেকে এই সন্দ্বীপ অথবা কুতুবদিয়া অথবা মহেশখালী, চট্টগ্রাম থেকে যদি লঞ্চে যাওয়ার ব্যবস্থা থাকে, ওখানেও যেতে পারো। তো লঞ্চ অথবা স্টিমারে সাধারণত 2 ধরনের ভাবে যাত্রীদের বসার ব্যবস্থা থাকে আর কি। তো এক ধরনের হচ্ছে কেবিনের ব্যবস্থা থাকে, অর্থাৎ কতগুলো রুম থাকে, রুমের ভিতরে অবস্থান করতে পারে, ওখানে ভাড়া বেশি। আর ডেক হলো বারান্দাটা, অর্থাৎ রুমের বাইরে যে খোলা জায়গাগুলো আছে সেখানে বসলে সেটাকে বলা হয় ডেক। ডেকের ভাড়া মাথা পিছু আরও একটু কি কম আর কি, অর্থাৎ ডেকের ভাড়া কম আর কেবিনের ভাড়া সবসময় বেশি। তার মানে লঞ্চে 2 ধরনের যাত্রী থাকে। কিছু যাত্রী কেবিনে যায় ভাড়া বেশি দিয়ে, আবার কিছু যাত্রী যায় এমনি ডেকে, অর্থাৎ বারান্দায়। তো আমাকে কি বলছে, তোমরা যারা আচ্ছা আমরা ওই গল্পটা করছি না, একটা লঞ্চে যাত্রী সংখ্যা 47, অর্থাৎ আমাদের যে লঞ্চের গল্প করতেছে সেই লঞ্চে টোটাল যাত্রী হলো 47 জন। ওই লঞ্চে যাত্রী হলো 47 জন। 47 জনের ভিতর এখানে 2 ধরনের যাত্রী আছে, এক কেবিনের যাত্রী, 2 ডেকের যাত্রী। তো কেবিনের যাত্রী ডেকের যাত্রীর ভাড়ার 2 গুণ। কেবিনের ডেকের যাত্রীদের ভাড়া যত, কেবিনের যাত্রীদের ভাড়ার তার 2 গুণ। মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার 2 গুণ। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার 2 গুণ। ডেকে একজনের ভাড়া বলছে 30 টাকা, ডেকে প্রত্যেককে 30 টাকা ভাড়া দিতে হয়। তার মানে কেবিনে ভাড়া দিতে হয় প্রত্যেককে কয় টাকা? 60 টাকা। এবং এদের সবার মিলে ভাড়া পেয়েছে 1680 টাকা। সবার ভাড়া হয়েছে টোটাল মিলে 1680 টাকা। কেবিনে কয়জন যাত্রী গিয়েছিল? কেবিনের যাত্রী কত?
খুবই সহজ। একটা লঞ্চ, সেখানে 47 জন যাত্রী আছে। দুই ধরনের যাত্রী আছে, কিছু কেবিনের, কিছু ডেকের। কেবিনের ভাড়া বেশি, ডেকের ভাড়া কম। ডেকের ভাড়া থেকে কেবিনের ভাড়া 2 গুণ। ডেকে একজনের ভাড়া কত দেওয়া আছে? 30 টাকা। এবং টোটাল ভাড়া কত পাইছে 47 জনের, সে যেটা বলা আছে 1680 টাকা। আর তোমাকে বলছে কেবিনের যাত্রী কয়জন ছিল। কেবিনের যাত্রী বের করতে পারলে ডেকের যাত্রী কয়জন ছিল সেটাও তো বের করা চাই। চলো আমরা চলে যাই, আমরা একটা সলভ দিয়ে করব। আমরা কেবিনের যাত্রীটা মনে করে নিই। তো মনে করি কেবিনের যাত্রী সংখ্যা এক্স, মনে করি কেবিনের যাত্রী সংখ্যা এক্স জন। তাহলে শিক্ষার্থীরা ডেকের যাত্রী কি হবে? আমরা আগের প্রবলেমটা থেকে বুঝতে পারতেছি যে 2 প্রকারের মুদ্রার সংখ্যা 120টি, একটা এক্স ধরেছিলাম, অপরটা 120 বিয়োগ এক্স। এটাও ঠিক তাই। টোটাল যাত্রী কত? 47 টোটাল যাত্রী। তো টোটাল যাত্রী যেহেতু 47 থেকে কেবিনের যাত্রী বাদ দিলে ডেকের যাত্রী হবে 47 মাইনাস এক্স। আমরা ডেকের একজনের ভাড়া কত? ডেকের জনপ্রতি ভাড়া কত টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা? 30 টাকা। তাহলে কেবিনের জনপ্রতি ভাড়া কত বের করে পেলি আমরা। সুতরাং কেবিনের জনপ্রতি ভাড়া 30 গুণ 2 বা কত টাকা? 60 টাকা। আচ্ছা, এই যে পেয়ারা পাওয়া যায়, একটু পেয়ারার হিসাবটা করি তো। একটা পেয়ারা যদি 6 টাকা হয়, 8টা পেয়ারা কত? 6 গুণ 8। অর্থাৎ একটা জিনিসের দাম দেওয়া থাকলে যতটা জিনিসের দাম বের করতে হয়, একটার দাম দিয়ে ওই সংখ্যাটা গুণ করলে মোট দাম পাওয়া যায়। কোনো একটা জিনিসের দাম যদি দেওয়া থাকে, যত সংখ্যক জিনিস হবে হোক, সংখ্যাকে একটা জিনিসের দাম দিয়ে গুণ দিলে মোট পরিমাণ পাওয়া যায়। এখন আমরা দেখব এক কেবিনে যে একজন গিয়েছিল তাদের ভাড়া মোট কত টাকা উঠেছিল। তো কেবিনের একজনের ভাড়া কত টাকা? 60 টাকা। তো কেবিনের একজনের ভাড়া যদি 60 টাকা হয় এবং কেবিনের যাত্রী যদি এক্স হয়, তাহলে 60 গুণ এক্স হবে না? তাহলে এই টাকাটা কিসের টাকা? কেবিনে যারা গিয়েছিল তাদের মোট ভাড়া। ডেকে একজনের ভাড়া কত? 30। ডেকে গিয়েছিল কতজন? 47 মাইনাস এক্স। তাহলে ডেকে যারা গিয়েছিল তাদের টোটাল ভাড়া এত, কেবিনে যারা গিয়েছিল তাদের টোটাল ভাড়া এত, ডেকে যারা গিয়েছিল তাদের টোটাল ভাড়া এত। তো দুটোটা যোগ করো। তো দুটোটা যোগ করলে লঞ্চের সবার ভাড়ার সমান হবে। তো লঞ্চের যাত্রীদের সবার ভাড়া কত? 1680। উপরে লিখবো আমরা প্রশ্ন মতে। আমরা প্রথম প্রবলেমেই বলেছি, তুমি যদি সমীকরণ মানে এই ব্যাপারটা বুঝো, সমীকরণ গঠন করা কোনো ব্যাপারই না। এই তো সমীকরণ গঠিত হয়ে গিয়েছে। এক্সের মান বের করতে পারলেই আমরা কেবিনের যাত্রী পেয়ে যাব। তো আমরা কাজ করি। 60x প্লাস 0, 3 7 21, হাতে আছে 2, 3 4 12, 2 14 মাইনাস 30x ইকুয়াল টু 1680। এরপরে শিক্ষার্থীরা কি হয় দেখি। 60x থেকে 30x গেলে 30x, ওইটাকে সুপ্রিয় শিক্ষার্থীগুলো ডানে পাঠিয়ে দিই, প্লাসটা মাইনাস হয়ে যাবে। বা 30x ইকুয়াল টু 0, 8 থেকে 1 গেলে 7, 6 থেকে 4 গেলে 2, 270। তো আমরা তো এক্সের মান বের করব, তাহলে 270 হবে উপরে এবং 30 হবে নিচে। 0 0 কাটা, 3 9 27। অর্থাৎ কেবিনের যাত্রী কয়জন? একজন। সুতরাং কেবিনের যাত্রী 9 জন। এক্সের মান আমরা পেয়েছি। তো ডেকের যাত্রী কতজন বের করতে বললে এটাতে মান বসিয়ে দিব, ডেকের যাত্রী পেয়ে যাব আমরা। এবার আমরা করব 20 নম্বর প্রবলেমটা 5.1-এর। এটা করার আগে আমি একটু কথা বলে নিই। এখানে আমরা যে গল্পটা করব সেটা হলো একটা ক্লাসের গল্প করব। ওই ক্লাসে ছাত্রীর সংখ্যা নির্দিষ্ট, বেঞ্চের সংখ্যা নির্দিষ্ট। অর্থাৎ আমরা ক্লাসে এমন করি না, অনেক সময় হয় কি স্টুডেন্ট যতজন, বেঞ্চ বেশি হলে কিছু বেঞ্চ বের করে পেলি না। এটা কিন্তু এইরকম না। ওই স্কুলের বৈশিষ্ট্য হচ্ছে ওখানে বেঞ্চ যতটা ততটা থাকবে, স্টুডেন্ট যতজন ততজন থাকবে। এই জন্য কী হয়েছিল? ঝামেলা হয়েছিল। কি ঝামেলা হয়েছিল দেখি। একটা বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে, একটা গার্লস স্কুলের একটা ক্লাসরুমের গল্প। কীরকম? প্রত্যেক বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে 2টা বেঞ্চ খালি থাকে। আমরা শুধু এদূর বুঝি, আর বেশির দরকার নেই। অর্থাৎ প্রতি বেঞ্চে 6 জন করে বসে এবং ক্লাসে বেঞ্চের সংখ্যা বেশি,
দুইটি বেঞ্চ কি থাকে, খালি থাকে, একেবারে দুইটি বেঞ্চে বসার কেউ থাকে না। তো টিচার কি করছে, যেহেতু বেঞ্চ খালি থাকে তো কি করে দিয়েছে, স্টুডেন্ট কমাই দিয়েছে। প্রতি বেঞ্চে 5 জন করে বসলে, এখন বলছে যে না যাও 5 জন করে বসো। 5 জন করে বসলে উল্টা হচ্ছে, 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে, অর্থাৎ 6 জন ছাত্রী বসার জন্য কোনো বেঞ্চ পায়নি, 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। ওই ক্লাসে বেঞ্চের সংখ্যা কত? প্রবলেমে এমনও আসতে পারে ওই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কত, একইভাবে করব, কোনো অসুবিধা নেই। একটা ক্লাস গার্লস স্কুল, সেটার একটা ক্লাসে 6 জন করে ছাত্রী যদি বসে, দুইটা বেঞ্চ একেবারে খালি, বসার কেউ পায় না। আবার যদি 5 জন করে বসে, 6 জন বসেইতেই পারে না, দাঁড়িয়ে থাকে। ওই স্কুলে ওই ক্লাসে বেঞ্চের সংখ্যা কত? প্রশ্ন এমন আসতে পারে ওই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কত, সেটাও আসতে পারে। মজার না অনেক? তো আমরা মনে করে নিব যে বেঞ্চের সংখ্যা XT। আমরা মনে করি বেঞ্চের সংখ্যা XT। তো আমরা গল্পটা যা বলছিলাম যে এখানে এই প্রবলেমটাতে স্টুডেন্ট সংখ্যা এবং বেঞ্চের সংখ্যা বেশ কম হবে না, অর্থাৎ স্টুডেন্ট সংখ্যা এবং বেঞ্চের সংখ্যা নির্দিষ্ট। এই জন্য দেখা যাচ্ছে 6 জন করে বসলে বেঞ্চ খালি থেকে যাচ্ছে, আবার 5 জন করে বসলে স্টুডেন্ট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যদি বেঞ্চ ঢুকানোর এবং বের করার ব্যবস্থা থাকতো তাহলে তো এই সমস্যা হতো না। তার মানে এই প্রবলেমটা করার সময় আমাকে ধরে নিতে হবে যে এখানে স্টুডেন্ট সংখ্যা এবং বেঞ্চের সংখ্যা নির্দিষ্ট, এটা বাইরেও করা যাবে না, ঢুকাও যাবে না। তাহলে এখন আমরা দেখি আমাদের যে ওই ক্লাসে 6 জন করে বসলে, 6 জন করে যখন বসে তখন 2টি বেঞ্চ খালি থাকে, 2টি বেঞ্চ খালি থাকে। এই তথ্যটা থেকে আমরা কিছু বুঝতে চেষ্টা করি। 6 জন যদি এক বেঞ্চে বসে, 2টা বেঞ্চ খালি থাকে। এখন আমাদের স্টুডেন্ট বেঞ্চ আছে কয়টা? Xটা। আমাদের বেঞ্চের সংখ্যা কতটি? XT। আমাকে বলছে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে 2টা বেঞ্চ খালি থাকে। আমরা এই তথ্য থেকে ওই ক্লাসের স্টুডেন্ট সংখ্যা বের করতে চেষ্টা করি। তাহলে একটি বেঞ্চে বসে 6 জন, বেঞ্চ আছে কয়টা? Xটা। তাহলে Xটা বেঞ্চে বসবে 6x জন। এখন স্টুডেন্ট সংখ্যার তুলনায় বেঞ্চের সংখ্যা কি? 6টি বেঞ্চ খালি থাকে, 2টি বেঞ্চ খালি থাকে। তো 2টি বেঞ্চ খালি থাকে মানে কি? এই বেঞ্চ সবগুলাতে যতগুলি স্টুডেন্ট থাকা দরকার অতগুলো স্টুডেন্ট নাই, আরও কম সংখ্যক স্টুডেন্ট আছে। প্রত্যেক বেঞ্চে 6 জন করে বসলে 2টা বেঞ্চ খালি থাকে। এখন প্রত্যেক বেঞ্চে 6 জন করে বসলে একটা বেঞ্চে বসতে পারবে 6x জন, কিন্তু অতজন নাই বলে 2টা বেঞ্চ কি আছে? খালি আছে। তাহলে কতজন নাই? 2টা বেঞ্চ খালি আছে। 2টা বেঞ্চ খালি আছে মানে একটা বেঞ্চে বসতে পারে 6 জন, তার মানে 12 জন আরও কম আছে। এই তথ্যটা আমরা বুঝছি কিনা দেখি, যে 6 জন করে প্রত্যেক বেঞ্চে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। এখন একটা বেঞ্চে বসে 6 জন, তাহলে একটা বেঞ্চে বসবে 6x জন। ওই ক্লাসে 6x জন স্টুডেন্ট নাই। 6x জন স্টুডেন্ট যদি থাকতো 2টা বেঞ্চ খালি থাকতো না। তার মানে 2টা বেঞ্চ খালি আছে মানে কি? বেঞ্চগুলোতে যতজন বসার কথা তার থেকে কম স্টুডেন্ট আছে, তো 2টা বেঞ্চ খালি আছে। তাহলে একটা বেঞ্চে বসতে পারে 6 জন, 2টা বেঞ্চে বসতে পারে 12 জন। তার মানে ওই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 6x - 12 জন, অর্থাৎ এইটা স্টুডেন্টের সংখ্যা। এবার আমরা পরেরটাতে যাই। 5 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে। এটার উল্টো। প্রত্যেক বেঞ্চে যদি কয়জন করে বসে? 5 জন করে বসে, তাহলে দেখা যায় 6 জন দাঁড়িয়ে থাকে। তাহলে এই একটা বেঞ্চে বসে 5 জন, তাহলে একটা বেঞ্চে বসে 5x জন, কিন্তু একজন একটা বেঞ্চে 5x জন বসবে, কিন্তু স্টুডেন্ট সংখ্যা তার থেকে বেশি। একটা বেঞ্চে 5 জন করে বসলে ওই ক্লাসে বেঞ্চের সংখ্যা যত, অতগুলা বেঞ্চে মোট স্টুডেন্ট বসতে পারবে 5x জন, কিন্তু স্টুডেন্ট সংখ্যা ওখানে কি বেশি ছিল 5x জনের চেয়ে, কারণ 6 জন কি আছে? দাঁড়িয়ে আছে। তাহলে ওই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কতজন? 5x - 6 জন।
তাহলে দ্বিতীয় তথ্য মতে পাইলাম ওই ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 5 জন। তাহলে এটাও স্টুডেন্টের সংখ্যা, এটাও স্টুডেন্টের সংখ্যা, দুটোটাই পরস্পর কি হবে, সমান হবে। তো আমরা উপরে কি লিখতে পারবো, প্রশ্ন মতে লিখতে পারবো। তো আমরা তো এখান থেকে এক্সের মান বের করতে পারলে কাজ হয়ে গেল। তো আমি এই ফাইভ এক্সকে ডানের থেকে বামে আনি, প্লাসটা মাইনাস, এটাকে বামের থেকে ডানে নিয়ে যাই, মাইনাসটা প্লাস। এখানে আমরা একটা কাজ ভুল করেছি, সরি। 5 জন বসলে 6 জন দাঁড়িয়ে থাকে, তাহলে স্টুডেন্টের সংখ্যা আরও বেশি না, 6 জন বেশি। তো তাহলে এখানে কোন সাইন হবে, প্লাস সাইন। এই ভুল হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা হবে আসলে +6। তাহলে +6, 6x থেকে 5x গেলে x, 12-র সাথে 6 যোগ করলে 18, অর্থাৎ বেঞ্চের সংখ্যা 18টি। তাহলে আমরা ওই ব্যাপারটা আবার বুঝি আর একটু করে। 5 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে, তাহলে এক বেঞ্চে বসে 5 জন, ওই ক্লাসে বেঞ্চ সংখ্যা xটি। তাহলে একজনের জন্য xটি বেঞ্চের জন্য স্টুডেন্ট আছে 5 জন। কিন্তু আমাকে দেখা গিয়েছে স্টুডেন্ট এর থেকে বেশি আছে, যে সেই জন্য এতে 6 জন কি আছে, দাঁড়িয়ে আছে। সেই জন্য ওই ক্লাসে বেঞ্চের সংখ্যা স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 5x + 6। তাহলে দুটোটাই স্টুডেন্টের সংখ্যা একই ক্লাসের, তাহলে মান দুটোটা পরস্পর সমান। এই জন্য এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারছি। তো তোমরা যে মনোযোগের সাথে ক্লাসটা দেখেছো সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী পর্বগুলিও তুমি আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।